এটি ছিল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর বিল চূড়ান্ত করা। আপনারা জানেন যে এবছরের 17 এপ্রিল এই বিলটা উঠেছিল, নীতিগত অনুমোদন করা হয়েছে, তখন আজকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সেখানে মূলত যেটি করা হয়েছে যে আমাদের আপনারা জানেন যে আমাদের যে আইনের আওতায় বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার যে বেতন ভাতা পেয়ে থাকেন সেটা ছিল 1983 সালের। আমরা যেটা করে ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড ইলেকশন কমিশন অ্যান্ড পুলিশ অর্ডিন্যান্স 1983 আমাদের উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে যে সামরিক শাসন আমলে যেসব আইন ছিল সেগুলো পরিবর্তনের যে নির্দেশনা আছে তার আলোকে এই আইনটি করা হয়েছে। এই আইনের মূলত প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সুযোগ সুবিধা নির্ধারণ করেছিলেন। আপনারা জানেন যে আগে যে আইনটা ছিল মূলত সেই আইনকে অনুসরণ করা হয়েছে, সেগুলো যে প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের বিচারপতি সমান বেতন এবং ভাতা দিয়ে পাবেন, আর নির্বাচন কমিশনার পাবেন হলো হাইকোর্ট ডিভিশনের বিচারপতির বেতন ভাতা দিয়ে। এইখানে ওই রকম ওইটা না লিখে যেটা করা হয়েছে যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বেতনটা, যেমন বলা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার প্রতি মাসে 1,05,000 টাকা বেতন পাবেন, আর নির্বাচন কমিশনার পাবেন 95,000 টাকা। বিশেষ ভাতা হিসেবে তারা উভয় তাদের মোট যে বেতন তার 50% হিসেবে বিশেষ ভাতা পাবেন। তারা সব ভাতা পাবেন, বাংলা নববর্ষের যে ভাতা আছেন সেটা পাবেন, আবাসন সুবিধা পাবেন, যানবাহন সুবিধা পাবেন, টেলিফোন সুবিধা, কুক ভাতা, সিকিউরিটি ভাতা এগুলো তারা পাবেন, নিয়মক ভাতা পাবেন 8,000 টাকা করে। চিকিৎসা সুবিধা আগে যেভাবে আছে সেটাই কন্ট্রিবিউশন, শুধু আইনের ভাষাটা চেঞ্জ করে এটা করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা ওইটা তো মূল আইনের মধ্যে আছে, কিন্তু এটা হলো তার বেতন ভাতাদের সংক্রান্ত বিষয়টা, সেটা নিয়ে কোনো পরিবর্তন সেখানে হয়। এখানে বেতন ভাতাটা কত হবে সেই অঙ্কটা ফিক্সড করে দেওয়া হয়েছে। জি হ্যাঁ, এটা পাশে না, ওরা যেটা এখন পাচ্ছেন এখনো ওরা যে বেতনটা পাচ্ছেন, মানে আগের ভাষাটা ছিল এরকম যে এক লাইনে কথা, আপিল বিভাগের বিচারপতি সমান বেতন পাই, কিন্তু এখানে বলা হয়েছে 1,05,000 টাকা, আপিল বিভাগের বিচারপতি 1,05,000 টাকা। এই না সমান কোনো বাড়েনি, আগে যেটা ছিল সেই ঠিক আছে। আর আইনের ভাষা আগে ইংরেজি ছিল আর বাংলা করা হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি ছিল যে বিমস্টেক সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে এগ্রিমেন্ট অন মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে। এটি আসলে বিমস্টেক কোস্টাল শিপিং এগ্রিমেন্ট নামে একটি খসড়া আগে আমাদের অনুমোদন করা হয়েছিল। পরবর্তী সময় দেখা গেছে যে শ্রীলঙ্কা আমাদের একটি এই বিমস্টেকের সদস্য, কিন্তু শ্রীলঙ্কার যে জাহাজ চলাচলের যে অংশটা সেটি কোস্টাল নয়, এটা বলে মেরিটাইম, গভীর সমুদ্র বন্দরের অংশ। তো সেই জায়গায় মেরিটাইম আমাদের যে কোস্টাল শিপিং এগ্রিমেন্টে শ্রীলঙ্কাকে অন্তর্ভুক্ত করা যাচ্ছিল না, সেই জন্য এটার নাম পরিবর্তন করে করা হয়েছে এগ্রিমেন্ট অন মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন। এই নামে এখন এই বিমস্টেকের সদস্য রাষ্ট্ররা এটা চুক্তি করে। চুক্তির ফলে যেটি হবে যে আপনারা জানেন যে কোনো দুই দেশের মধ্যে জাহাজ চলাচল যদি মাল পরিবহনের জন্য জাহাজ চলাচলের যদি বিষয় থাকে তখন সেটি দ্বিপাক্ষিক চুক্তি করতে হয়। এই বিমস্টেকের এই এগ্রিমেন্টের জন্য দ্বিপাক্ষিক চুক্তি আর প্রয়োজন। একটা এগ্রিমেন্টে বিমস্টেকের যে 7টি দেশ আছে সকল দেশের সবাই এখন জাহাজ চলাচল করতে পারে। আর সাধারণত বাইল্যাটারাল চুক্তি যখন হয় তখন জাহাজের সাইজটা করা হয় যে 20,000 মেট্রিক টন পর্যন্ত তারা করতে পারে, যেটা আমাদের আগের চুক্তি আগের টাইম ছিল কোস্টালের ক্ষেত্রে। মেরিটাইম যখন করা হয়েছে তখন একটি মানে 20,000-এর অধিক যে জাহাজগুলো আছে তারাও এটা এই চুক্তির আওতায়। এই সদস্য
এটা আগে আমি যে আপনারা সবাই জানেন যে আমাদের দেশের ছাত্ররা, আমাদের দেশের কোনো মানুষ, আমাদের দেশের কোনো ব্যক্তি বিদেশে অনেক রকম ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্ট ওই দেশে যে মানে লাঞ্চ করতে গেলে এটা ভেরিফিকেশন করতে হয়, তাই না? আপনারা জানেন যে যদি শিক্ষা সংক্রান্ত সনদ হয় তাহলে প্রথমে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি অ্যাটাস্টেড করে, তারপর সেটি ফরেন আমাদের মিনিস্ট্রিতে যায়, মিনিস্ট্রি ওরা অ্যাটাস্টেড করে দেয়, মিনিস্ট্রি থেকে যদি এখন যে দেশে যাবে সেই দেশের দূতাবাসে যেয়ে আবার অ্যাটাস্টেড করতে হয়, তারপর ওইটা তাদের দেশে এটা কার্যকর হয়। বাংলাদেশে আমাদের সাথে সম্পর্ক অনেক এম্বাসি, প্রায় 90টার মতো এম্বাসি দিল্লিতে, তো তখন ওইসব দেশের থেকে দেশের যদি সার্টিফিকেট পেলে আমাদের দিল্লিতে যে ওটা জমা দিয়ে তারপর করে আসতে বিরাট রকম জটিলতা মধ্যে পারে। কিন্তু এই অ্যাপোস্টল কনভেনশন 1960 অনেক যারা সদস্য, এখানে বলা হচ্ছে যে এদের একটা সাধারণ পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দেশের ফরেন মিনিস্ট্রি যখন ওটাকে মানে যিনি করবেন তিনি আবেদন করবেন এবং ফরেন মিনিস্ট্রি যদি অ্যাটেস্টেড করে দেয় বা ভেরিফাই করে দেয় তাহলে আর ওইটা ওই দেশের এমবেসিতে যে অ্যাটেস্টেড করতে হয় না, ওইটা সরাসরি তারা গ্রহণ করবে। এই চুক্তিটা, এইটার কনভেনশনের মূলটা। তো এই কনভেনশনে আমরা এতদিন সদস্য ছিলাম না, তো না হওয়ার কারণে আমাদের অনেক ভোগান্তি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি উপস্থাপন করা হয়েছে যাতে আমরা এটা সদস্য হই। মন্ত্রিসভা আজকে খুব যে তবে ইতিবাচকভাবে এটা গ্রহণ করে এটা তারা অনুমোদন করেছে যে এটা দ্রুত করা দরকার। আমরা আশা করছি যে এই কনভেনশনে স্বাক্ষর হওয়ার পরে এই কনভেনশনের স্বাক্ষরকারী দেশসমূহের মধ্যে ক্ষেত্রে বিশেষ করে ইউরোপ, আমেরিকা সবাই সদস্য, ওইসব দেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে এখন যে ভোগান্তি বা বিড়ম্বনা হতো সেটি হবে না, ব্যয় এবং ব্যয় সাশ্রয় হবে। অবশ্যই শুধু শিক্ষার্থী না, আমি আমার তো এখনো মনে আছে আমি যখন ইংল্যান্ডে গেছে আমার বৈবাহিক সার্টিফিকেট জমা দিতে বলেছে রিসার্চ জন্য, তো তখন আমাকে একই পদ্ধতি করতে হয়েছে। আমি তো গ্রহণ করতে পারছি যে কি ভোগান্তিতে আমি পড়েছিলাম। এখন আর এটা হবে না। 126টা দেশ এখন আছে। আমাদের পঞ্চম বিষয় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা 2024-এর ভাষ্য অনুমোদন সংক্রান্ত। আপনারা জানেন যে আমরা গত বছর 28শে মে 1973 সালের 23শে মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুনিয়র শান্তি পদক ঘোষিত করা হয়েছিল এবং এটি 50 বছর পূর্তি আমরা গত বছর উদযাপন করেছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে বঙ্গবন্ধু নামে একটা শান্তি পুরস্কার প্রবর্তন করতে চান। সেই প্রেক্ষিতে একটি নীতিমালা আজকে আমরা উপস্থাপন করেছি। মন্ত্রিসভা আজকে সেটি অনুমোদন করেছেন। এই নীতিমালা আওতায় বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে নিম্নবর্ণিত মানে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে। এবং এলাকাগুলো হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা, যুদ্ধ নিরসনে কার্যকর উদ্যোগ অবদান রাখা, দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা, মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনের কার্যকর ভূমিকা রাখা, টেকসই সামাজিক পরিবেশগত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র বা সমাজের সামগ্রিক কল্যাণ সাধন। এই পুরস্কারে দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং 1 লক্ষ টাকা, 1 লক্ষ মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার দেওয়া হবে এবং একটি সনদপত্র দেওয়া হবে। এটি প্রতি 2 বছরে একবার দেওয়া হবে। আর এটি দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশ থেকে আমরা প্রস্তাবিত সেখানে কারা কারা প্রস্তাব করতে হবে তারও আমরা রেখেছি। সেখানে আপনারা বলতে পারেন যে একটি দেশের সরকার বা সেই দেশের সংসদ সদস্য প্রস্তাব বাড়াতে পারবেন। নোবেল
পুরস্কার পাওয়া কোনো আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রাপ্ত কোনো ব্যক্তি কারো নাম পুরস্কার করতে পারবেন। প্রস্তাব করতে তারা প্রস্তাব না প্রস্তাব করতে বাংলাদেশে অবস্থিত বিদেশি তথ্য দূতাবাস আছে, সে দূতাবাসের প্রধানরা কিংবা আন্তর্জাতিক সংস্থা আছে, তাদের প্রধানরাও এখানে নাম প্রস্তাব করতে পারবেন। বিদেশে নিযুক্ত বাংলাদেশের যে হাই কমিশন বা রাষ্ট্রদূত আছে দূতাবাসে, সে তার প্রধানরাও করতে পারবেন। জাতিসংঘের কোনো সংস্থার প্রধানও নাম প্রস্তাব করতে পারবেন।